ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের কুইক বুকস এর পঞ্চম ক্লাস। সেখানে আমরা দেখবো হচ্ছে কয়েকটা টপিক, আমাদের গুরুত্বপূর্ণ টপিক দেখবো, যেটা আমরা ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসের মতো জায়গায়, যেটা আমরা সব থেকে বেশি কাজ পাবো অ্যাজ এন মানে বুককিপার হিসেবে, সেটা হচ্ছে রিকনসিলেশনের কাজ। তো আজকে আমরা বেসিক্যালি দেখবো ব্যাংক রিকনসিলেশন কিভাবে করে, কিভাবে ক্রেডিট কার্ড রিকনসিলেশন করে, পেপাল রিকনসিলেশন। এবং দুইটা টপিক আমরা, যদিও অনেকের কাছে দুইটা টপিক মনে হইতে পারে যে অতটা ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে মনে হয় যে দুইটা টপিক জানা আমাদের জরুরি। যদি আপনার তো ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন আপনাদের ওপেন আছেই, ঠিক আছে? মানে এট দ্য এন্ড অফ দ্য ডে যদি আপনারা চান যে আমি একটা ফার্ম করব, তো ফার্মে তো অবশ্যই টিম মেম্বার লাগবে না? তো টিম মেম্বার কিভাবে আপনি অ্যাড করতে পারবেন সেটা আমরা দেখব। আর পাশাপাশি দেখব যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেবেন। এই দুইটা জিনিস আমরা এক্সট্রা করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো ব্যাংক রিকনসিলেশন, ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেপাল রিকনসিলেশন আমাদের আজকের মূল টপিক। আমরা দেখব রিকনসিলেশন মানে কি, বলেন কেউ একজন। তার আগে একটু সিনেমা দেখায় নিয়ে আসি আপনাদেরকে, ঠিক আছে? বলেন, রিকনসিলেশন মানে কি? হোয়াট ইজ রিকনসিলেশন? আমরা প্রতিনিয়ত আমাদের অ্যাকাউন্ট গুলাকে রিকনসিলেশন কেন করি? আমাদের ব্যাংকে যেমন বেসিক্যালি আমরা কি করি, আমাদের যে লেজার অ্যাকাউন্ট আছে বা লেজার বুক আছে, সেটার সাথে আমরা ব্যাংকের বুকের কি করি, একটা মিল করে থাকি, তাই না? একটা পিরিয়ড শেষে। এখন এই পিরিয়ড শেষে আমরা কিছু জিনিস, আমাদের ট্রানজেকশন রেকর্ডেড থাকে না, বা কিছু জিনিস ভুলবশত রেকর্ড হয় না, বা অন্যান্য যে কোনো কারণেই আমার কি হতে পারে, মানে আর কি আমার ব্যাংকের স্টেটমেন্টের সাথে আমাদের লেজারের স্টেটমেন্টের মিল হয় না। এখন লেজার বলতে এখানে কি বুঝবো? লেজার বলতে আমরা বুঝবো হচ্ছে কুইক বুকস, ঠিক আছে? যেটা আপনি কুইক বুকসে মেনটেন করতেছেন, আর যেটা আপনার ব্যাংকে মেনটেন করা হইতেছে, আপনার যে অ্যাকাউন্টটা, ব্যাংকের অ্যাকাউন্টটা। তো এই দুইটাকে আমরা মিল করব, সেটার নাম হইতেছে রিকনসিলেশন, ঠিক আছে? এখন রিকনসিলেশন করার জন্য দুইটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল ওয়ে হচ্ছে, যদি আপনি ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড করে নেন। কি বললাম? ব্যাংকের সাথে যদি সরাসরি কানেকশন করে নেন। আমরা সবাই জানি যে এখন ব্যাংকের, প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপস আছে, তারপরে হইতেছে তাদের কি অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, তাই না? সেখান থেকে আমরা দেখতে পারি। তো ব্যাংকের সাথে যদি সরাসরি কানেক্টেড করা থাকে, একটা ফ্যাসিলিটি আমরা পাবো, সরাসরি ট্রানজেকশন গুলা আমার কুইক বুকসে এসে শো করবে, ঠিক আছে? সরাসরি ট্রানজেকশন গুলো আমার কুইক বুকসে শো করবে। এখন অনেক ক্লায়েন্টই আপনারা পাবেন, তাদের ব্যাংকের বইয়ের সাথে কুইক বুকস কানেক্টেড না, ঠিক আছে? এই দুই প্যাটার্নের ক্লায়েন্ট পাবেন। তো প্রথম প্যাটার্নটা আরেকটু যদি ডিসক্রাইব করি, যে ব্যাংকের সাথে যদি সরাসরি কানেক্টেড থাকে, সেই কাজটা আপনাকে দিয়ে কোনোদিনও করাবে না, কারণ ব্যাংকের একটা ওটিপি নাম্বার আছে, তারপরে হইতেছে ব্যাংকের পাসওয়ার্ড আছে, অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে, অ্যাকাউন্টের কোড নাম্বার আছে। এই প্রত্যেকটা জিনিস ক্লায়েন্ট ফিল আপ করে দিবে, আপনি না। তো এই কাজটা আপনি পাবেন না, তাই না? তো আপনাকে আহ, যদি ক্লায়েন্ট কানেক্টেড করেও দেয়, তাহলেও আপনাকে কয়েকটা স্টেপ আপনাকে করতে হবে, ঠিক আছে? লাস্টের দিকে রিকনসিলেশনের আগে ক্যাটাগরাইজেশন যেটাকে বলা হয়, ক্যাটাগরাইজেশনের জন্যই কিন্তু আপনাকে বুককিপার আর অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে হায়ার করবে। ক্যাটাগরাইজেশন জিনিসটা কি? আপনার ট্রানজেকশনটা বেসিক্যালি কোন হেডের আন্ডারে যাবে, বা কোন হেডে সেটাকে মানে আর কি কাজ হবে, সেটাকে আপনার প্রপারলি দেওয়াটাই হচ্ছে ক্যাটাগরাইজেশন, বা ক্লিন আপ অথবা ক্যাচ আপ নামে আমরা জেনে থাকবো। আর যদি ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, আমরা ক্লায়েন্টকে বলবো যে আপনি আপনার ট্রানজেকশন গুলো আমাকে পাঠান। সে পাঠাবে হয়তো বা আমাকে গুগল শিটে পাঠাইতে পারে, অথবা মাইক্রোসফট এক্সেলে পাঠাইতে পারে, অথবা সিএসভি তে পাঠাইতে পারে। যে কোনো ওয়েতে সে পাঠাবে। তো পাঠানোর পরেও তার সাথে অবশ্যই তাকে বলতে হবে যে আমাকে ব্যাংকের স্টেটমেন্ট দাও। কি দাও? ব্যাংকের স্টেটমেন্ট দাও। কারণ ব্যাংকের স্টেটমেন্টের উপরে ভাই কোনো কথা নাই। ক্লায়েন্ট যত যাই ভুজুং ভাজুং দিয়ে বুঝাক না কেন, ব্যাংকের স্টেটমেন্টের উপরে কোনো কথা নাই। ব্যাংকের স্টেটমেন্ট দিন শেষে আপনার ব্যাংকের স্টেটমেন্টের সাথে কিন্তু আপনাকে মিল করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ? তো এক্সেল ফাইলেও অনেক সময় ভুল থাকতে পারে, হ্যাঁ। সে যদি এক্সেল করে দেয় তাহলে আপনার জন্য একটু অ্যাডভান্টেজ, আপনি অ্যাডভান্টেজ পাবেন কাজটা করার ক্ষেত্রে, তাই না? তো
আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফ নিতে হবে। ঠিক আছে, পিডিএফ নিতে হবে, কারণ পিডিএফ হইতেছে একমাত্র আপনার বাইবেল, যেটা কি আপনার কি যেটা দিয়ে আপনি প্রতিষ্ঠানের যে রিকনসিলেশনটা আছে সেটাকে আপনি ম্যাচ করবেন। তো আসেন আমরা স্টেপ গুলা দেখার চেষ্টা করি। প্রথমে বললাম আমি এখানে রিকনসাইল এন্ড ব্যাংক কানেক্ট উইথ কুইক বুকস। তো ব্যাংকের সাথে কানেকশন করার জন্য আমাকে কি কি জিনিসের প্রয়োজন? প্রথমে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, ব্যাংকের যে রেজিস্ট্রেশন কোড, একটা তারা রেজিস্ট্রেশন কোড পাঠাবে এসএমএস, ইমেল অথবা ভয়েসের মাধ্যমে। তারপরে ইনপুট একটা ভেরিফিকেশন কোড দিবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। তারপরে চার্ট অফ অ্যাকাউন্টের কোনটার সাথে সেটা কানেক্টেড সেটা করতে হবে। দেন হচ্ছে ব্যাংক ট্রানজেকশন অটোমেটিক্যালি আপলোড রিভিউ প্যানেল। ঠিক আছে, মানে আপনার ক্লায়েন্ট যদি ব্যাংকের সাথে কুইকবুকসটা কানেক্ট করে, তাহলে এই সব লাস্টেরটা ব্যতীত বাকি সবগুলা স্টেপ সে ফিল আপ করবো। আমি এগুলাকে গ্রাফ আকারে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, প্রথমে হচ্ছে কি ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে। ওয়ার্ল্ডের সকল রেপুটেটেড ব্যাংক আপনারা পাবেন এক্সেপ্ট বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ ব্যতীত। তো এখান থেকে প্রথমে ব্যাংকটাকে খুঁজে বের করার পরে তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। এই যে একটা ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন কোড আপনাকে পাঠাবে, ব্যাংক থেকে পাঠানো হবে। তারপরে কানেক্ট করবেন, কোড নাম্বারটা দিয়ে সরাসরি কানেক্ট করার পরে আপনাকে বলে দিতে হবে এটা কোন টাইপের অ্যাকাউন্ট। ঠিক আছে, সেটা বলতে হবে। বলার পরে তারপর আপনাকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন তারিখ থেকে চাচ্ছেন আপনার ব্যাংকটা কানেক্টেড হবে। ঠিক আছে, সেটাকে আপনি বলে দিতে হবে, দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। এই যে দেখেন, আমি দেখালাম কানেক্ট। কানেক্ট দেখানোর পরে এই যে আমার কুইক বুকসে অটোমেটিক্যালি ফর রিভিউ প্যানেলে এই ট্রানজেকশন গুলো চলে আসে। এখন আপনার যদি ব্যাংকের সাথে কানেক্টেডও থাকে, তাহলে আপনার আগের স্টেপ গুলো আপনার জন্য কি রিল্যাক্স হয়ে গেল, তাই না? আপনি এইখান থেকে শুরু করবেন কাজ ক্যাটাগরাইজেশন করা, বা আপনার প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টকে প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন, তাই তো? আর যদি কানেক্টেড করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, সেক্ষেত্রে এই যে দেখেন আমি তার আগে একটু দেখেন ব্যাংক রিকনসিলেশন সম্পর্কে দিছি। এই যে কিছু ডিফারেন্সটা দেওয়ার চেষ্টা করছি। কিছু আউটস্ট্যান্ডিং চেক হইতে পারে, ব্যাংক সার্ভিস চার্জ, প্রিন্টিং চার্জ, তারপরে ক্যাশ ডিপোজিট ডাইরেক্টলি বাই থার্ড পার্টি হইতে পারে, ডিসঅনার অফ চেক, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, আরো অনেক রিজন থাকতে পারে। ঠিক আছে, আমি জাস্ট এখানে ছোট্ট অল্প কয়েকটা রিজন দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন, যদি কানেক্টেড নাও থাকে, তখন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি করবেন? পিডিএফ নিবেন, পিডিএফ থেকে সিএসভি তে করবেন। বা ক্লায়েন্ট যদি আপনাকে এক্সেল দেয়, তাহলে তো ওয়েল, আপনার কাজ অনেকখানি কমে যাবে। ঠিক আছে, তখন এক্সেল থেকে সিএসভি তে কনভার্ট করে নিবেন, তারপর সেটাকে আপলোড করবেন। এরপরে দেখেন এই যে ক্যাটাগরাইজেশন, ব্যাংক রিকনসিলেশন, মানে লাস্টের দুইটা স্টেপ আপনাকে ফিল আপ করতেই হবে। দেখেন আমি এখানে বলছি দেয়ার আর ফিউ স্টেপ ইনভলভ ইন ব্যাংক রিকনসিলেশন। এটা যদি আপনার কি কানেক্টেড করা থাকে অথবা করা নাও থাকে, আপনাকে এই 6টা স্টেপ দেখতে হবে, প্রপারলি চেক করে নিতে হবে। প্রথমে দেখতে হবে কি ব্যাংক অ্যাকাউন্টের নাম আছে কিনা চার্ট অফ অ্যাকাউন্টে। আমি যে ব্যাংকটাকে রিকনসিলেশন করতে চাচ্ছি, সেটা আমার চার্ট অফ অ্যাকাউন্টের নামটা আছে কিনা। তারপরে তার ওপেনিং ব্যালেন্সটা দেওয়া আছে কিনা, কেয়ারফুলি সেটা খেয়াল করতে হবে। তারপরে পিডিএফ থেকে সিএসবি ফাইল কনভার্সন, যদি কানেক্টেড করা থাকে সেটা তো অটোমেটিক্যালি চলে আসবে, আর না হলে ক্লায়েন্টের কাছ থেকে আমি পিডিএফ নিব, সেটাকে আমি সিএসবি তে কনভার্ট করব। তারপরে বলছি আপলোড দ্য সিএসবি ফাইল ইনটু দ্য ব্যাংক অপশন। তারপরে যে সিএসবি ফাইলটা আছে সেটাকে আমি ব্যাংকিং প্যানেলে কি করব? আপলোড করব, তাই না? তারপরে কি আমাকে কি করতে হবে? ক্যাটাগরাইজ দ্য ট্রানজেকশন, ক্লিন আপ অথবা ক্যাচ আপ, রিকনসাইল। মানে আপনি যেই ভাবেই যান না কেন ভাই, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা দেখতে হবে, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দেখতে হবে, ক্যাটাগরাইজেশন করতে হবে, রিকনসাইল করতে হবে। বুঝাইতে পারছি? স্টেপ গুলা এই 6টা স্টেপ আপনাকে দেখে আপনাকে রিকনসিলেশনের জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে। ওকে, সিনেমা এখান পর্যন্তই, আসেন তো। ওকে, আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট দেখি। দেখেন এই যে ওয়েলস ফার্গো ব্যাংক, জুন, জুলাই, অগস্ট, কোন মাস আগে করবো বলেন তো? হ্যাঁ, কে বললো জুলাই ভাইয়া? জুলাই কি হিসেবে? আগে জুন মাস না মিলালে আপনি জুলাই মাস কিভাবে মিলাবেন? হ্যাঁ, আপনাকে ক্লায়েন্ট দিছে 3 মাসের রিকনসিলেশন করার জন্য, আপনি মাঝের মাঝখান থেকে শুরু করছেন, তা আগের মাস কি দোষ করছেন?
এই যে দেখেন, বাইরের দেশের স্টেটমেন্ট গুলা হয় এরকম প্যাটার্নের, অনেক কিছু লেখা থাকে। তো এই যে একটা স্টেটমেন্টের মধ্যে কয়টা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল খেয়াল রাখতে হবে ডেট। ফার্স্ট অফ অল খেয়াল রাখতে হবে ডেট। তারপরে তার কি বিগিনিং ব্যালেন্স, তার মানে কি বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স নামে থাকতে পারে, বা প্রিভিয়াস ব্যালেন্স থাকতে পারে। ঠিক আছে, সিনোনিম গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। তারপরে কত ডিপোজিট করা হয়েছে, কত উইথড্রল করা হয়েছে। তারপরে হচ্ছে এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স, এগুলা আমাকে খেয়াল রাখতে হবে। এখন আসেন, ক্লায়েন্টের কাছ থেকে আপনি এই পিডিএফটা নিয়ে নিলেন, ব্যাংক স্টেটমেন্ট দিল সে, ঠিক আছে। এখন এই ব্যাংক স্টেটমেন্টটাকে আমাকে কি করতে হবে, কোথায় আপলোড করব? কুইক বুকস এর ব্যাংকিং প্যানেলে এসে আপলোড করবো। সেটা কোথায় পাবো? মাই অ্যাপস এর আন্ডারে, অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক ট্রানজেকশন, তাই তো? এইখান থেকে পাবো। কিন্তু আমার প্রথম কাজটা কি করতে হবে ভাইয়া? একেবারে প্রথম কাজটা, আমার এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা সেটা চেক করতে হবে, তাই না? তার ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কিনা। এখন অনেকে বলবেন যে ভাই ওয়েলস ফার্গো ব্যাংক অলরেডি আমাদের আছে, এখন আমি যদি এখানে আপলোড করি আমি তো মিলাইতে পারবো না। এখন আমরা এই জন্য কি করব, একটু নামটাকে চেঞ্জ করে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব, ঠিক আছে। ব্যাংকের নাম ওয়েলস ফার্গো, আমরা এটার নাম দিলাম রিকনসাইল, হ্যাঁ, যেহেতু সেম নামে নিবে না তারা। 1010 অ্যাকাউন্ট টাইপটা হবে হচ্ছে এটা কি আমার, ওকে। তো এটার আমরা নাম দিব হচ্ছে কি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর এটা হচ্ছে আমার যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট, তাই না, কারেন্ট অ্যাকাউন্ট নামে কোনো কিছু নাই, তাই না? তাহলে আমরা ব্যাংকটাই রাখবো। ওপেনিং ব্যালেন্সটা দেখার চেষ্টা করব। ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে এখানে দেওয়া আছে যেটা 1767.65, তাই না? এর আগের মাসে তো আর কোনো স্টেটমেন্ট নাই, এটাই তো জুন মাস, তাই না? তো এটাই আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে দিয়ে রাখবো। ওকে, জুন 1, 2021, জুন 1, 2021 দিয়ে আমি এটাকে সেভ করে দেব। এই যে 1010 ব্যাংক, তার ওপেনিং ব্যালেন্স চলে আসছে, তাই তো? এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্যাংকিং প্যানেলে, ব্যাংক ট্রানজেকশনে চলে আসলাম। এখন আমাকে কি করতে হবে? তাহলে প্রথম দুইটা স্টেপ আমি শেষ করলাম। প্রথমে দেখলাম আমার চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা, তাই না? এই দুইটা স্টেপ আমার ডান। এরপর আমরা কি করব, এই স্টেটমেন্টটাকে আমরা করব সিএসবি তে কনভার্ট, তাই না? এই স্টেটমেন্টটাকে আমরা করব সিএসবি তে কনভার্ট। তো সিএসবি তে করার জন্য আমার অনেক ধরনের টুলস আমরা পাই, সেটা আমরা অনলাইন থেকে ফ্রি এখন ব্যবহার করব, নির্দিষ্ট সময় পর্যন্ত তারা দেয়, হ্যাঁ। আমরা লিখতে পারি হচ্ছে পিডিএফ টু সিএসবি কনভার্টার, যে কোনোটাই আপনি চুজ করতে পারেন। আই লাভ পিডিএফ টা একটু বেটার, হ্যাঁ। পিডিএফ থেকে এক্সেলে দিবে, সমস্যা না, আবার এক্সেল থেকে আমরা সিএসবি তে করতে পারবো। আচ্ছা, আগে ডাউনলোড তো করতে হবে, ডাউনলোড না করেই চলে গেছে। ওকে, এবার পিডিএফ সিলেক্ট, পিডিএফ এ চলে গেলাম, ওয়েলস ফার্গো ব্যাংক। এই যে আপলোড হয়ে গেল, কনভার্ট টু এক্সেল। অনলাইনে যাই পাবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি দিবে, ঠিক আছে। তারপর আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, তো যতদিন আছে ফ্রি ব্যবহার করেন, ঠিক আছে। তারপরে অনেক বড় বড় ক্লায়েন্ট হলে তখন কিনবেন, এখন আর কেনার দরকার নেই। এনেবল এডিটিং, 2 নাম্বার টেবিল, 3, কই গেছেন, 4। অনলাইন থেকে করলে এটাই তো হবে ভাইয়া, দেখেন, এই যে দেখছেন, বাকি সবগুলো যা আছে, কয়টা টেবিল পুরা। ভাই স্টেটমেন্ট বড়, তাই না? সে তো সেই অনুযায়ী দিবে, হ্যাঁ। ওকে, এখন এটার জন্য আমি একটা ট্রিক্স আপনাদেরকে দেখাই। যাদের এক্সেলে 2021 ভার্সন আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে, হ্যাঁ। আপনার কষ্ট করে আহ, দোকানে গিয়ে 2021 ভার্সনটা নিয়ে নেবেন এক্সেলের। এক্সেল মানে মাইক্রোসফট অফিসের, ওকে।
আমি একটা নতুন করে এক্সেল শিট নিলাম। দেখেন টেকনিকটা কি অবলম্বন করতেছি। আমি তো একটু আগে পিডিএফটা ডাউনলোড করছি না? পিডিএফটা কোথায় আছে? আমার ল্যাপটপে বা ডেস্কটপে আছে। তো আমি এটাকে কি করব, যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে যে কোনো একটা ব্রাউজারে আমি ওপেন করে নিব। ধরলাম গুগলে ওপেন করে নিই। দেখেন গুগলে ওপেন করলে এখানে কি একটা লিঙ্ক জেনারেট হয়েছে না? এই লিঙ্কটাকে নিয়ে আমি যে এক্সেলটা করতে নিছি, সেই এক্সেলে চলে যাব হচ্ছে ডাটা। ডাটা থেকে চলে যাব ফ্রম ওয়েব। আগে এগুলো আমরা হাতেই করতাম, এখন কত ইজি হয়ে গেছে। ওই যে ইউআরএলটা কপি করে আনছেন, এটা এখানে পেস্ট করেন, দিয়ে ওকে দেন। একটু টাইম নিবে রিড করার জন্য। এই যে চলে আসছে, তারপর সিলেক্ট মাল্টিপল আইটেম। এবার বাম পাশ থেকে দেখে, সরি বাম পাশে সিলেক্ট করুন, ডান পাশে দেখবেন টেবিল 1। এটা কি আমার প্রয়োজন আছে? হ্যাঁ, এখানে কি ট্রানজেকশন আছে কিনা? তারপর 2 নাম্বার টেবিলে এখানে ট্রানজেকশন না, এখানে বিগিনিং ব্যালেন্স, ডিপোজিট, উইথড্রল এগুলো। 3 নাম্বার এই টেবিলটা আমার প্রয়োজন, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। 4 নাম্বার টেবিল প্রয়োজন নাই। 5 এটাও দরকার নাই। 6 প্রয়োজন নাই। 7, 8 তো আর কোনো কিছু প্রয়োজন নাই। জাস্ট এটা সিলেক্ট করে লোডের পাশে ড্রপডাউন মেনু থেকে লোড টু, লোডের পাশে ড্রপডাউন মেনু থেকে লোড টু তে চলে যাব। একটু কয়েক সেকেন্ড টাইম নিবে। এখানে আমরা দিব টেবিল আকারে এক্সিস্টিং ওয়ার্কশিট, দিয়ে ওকে দিব। মানে ওই অংশটুকু সে টেবিল আকার আমাকে দিয়ে দিবে। দেখছেন কত স্মুথলি দিয়ে দিল না? হ্যাঁ, কি কাজ কি অনেকখানি কমে গেছে কিনা? এই যে এবার যে যে কলাম প্রয়োজন নাই আমি সেই সেই কলাম ডিলিট করে দেবো। এটা ভাই পেজ যদি বেশি হয় এক্ষেত্রে অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে, তখন 2-3 পেজ হয়ে যাবে, 2-3টে শিট হয়ে যাবে। তখন সেটা আপনাকে ইয়ে করতে হবে। একটা সময় এগুলো আমরা ম্যানুয়ালি করছি। ওকে, ফাইলটাকে আমরা আরেকটু ঠিক করে নিই। একটু তো কষ্ট করতেই হবে। উইথড্রলস, তাও আমি মনে করি অনলাইনে থেকে অনেক বেটার, তাই না? অনলাইনে করলে তো দেখা গেল যে ইয়েগুলো ভেঙে যায়। অনেক টাইম লাগে। আগে যদি কাজে লাগে বুঝি নাই? এই প্যারাগুলা মুখটা পাওয়ার বিআই করার জন্য কাজে লাগে। ভাই পাওয়ার বিআই তো কেউ পারে না এখানে, কিন্তু বলতে পারবে না। এটা আপনি ভালো বলতে পারেন, যেহেতু পাওয়ার বিআই কাজ করছেন। এখন দেখেন এইখানে একটা ট্রানজেকশনটা তারা কয়টা লাইন হয়ে গেছে? 3টা লাইন। কেন হয়েছে? আপনার স্টেটমেন্টটা যদি চেক করেন, আপনার স্টেটমেন্টের মধ্যে দেখেন একটা, এই যে দেখছেন কয়টা লাইন? 3টা লাইন হয়েছে না? ওই হিসেবে তারা 3টা লাইন এখানে দেওয়ার চেষ্টা করে। এখন এগুলো আপনারা যারা এক্সেল এক্সপার্ট, তারা এক লাইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ আপনার ডেসক্রিপশন যত বেশি থাকবে, আপনার রিকনসিলেশন করতে তত বেশি সুবিধা হবে, এটা মাথায় রাখবেন। আর ম্যাক্সিমাম ক্লায়েন্টই পাবেন, দেখবেন যে তারা কি করবে, তারা কুইক বুকের কানেক্টেড না। ওই কিনবে শেষ সময়ের জন্য, সাবস্ক্রিপশন দিয়ে কিনে তারা শুধুমাত্র সাইডওয়েতে খালি কোন রকম রিপোর্ট গুলাকে জেনারেট করে তাদের কাজগুলাকে উদ্ধার করার জন্য। তো এখন যদি বলেন যে ভাই এই কাজে কষ্ট বেশি, তো কিছু করার নাই ভাইয়া, আমি এটা কোনো সলিউশন আপনাদেরকে দিতে পারবো না। একটু কষ্ট করতেই হবে। ক্লায়েন্টের সাথে ওই অনুযায়ী কথা বলে নিবেন, আপনার কয়দিন টাইম লাগবে আপনার এক্সপার্টিসের উপরে। হ্যাঁ, তাও করা যেত। একটাই তো কলাম, কিভাবে মার্চ করব? ওকে, এখন আসেন ডেট ফরম্যাট। আমাদের ডেট ফরম্যাটটা কি ছিল? মান্থ, ডেট, ইয়ার না? হুম, মান্থ, ডেট, তারপরে কি ইয়ার ছিল। ওকে, তাহলে এটাকে মান্থ, ডেট, ইয়ার ফরম্যাটে নিতে হবে। কি বলে নিচ্ছে না?
ফরম্যাটে যাইতে হবে, এখান থেকে ডেট, ওই স্যাম্পল এখানে তো ক্লিক হবে, ওই ভাই ক্র্যাক ভার্সন ব্যবহার করলে যা হয়। হ্যাঁ কি কত আসছে? অনেকে দেখবেন 1980 সাল চলে আসছে। হুম, অনেক সময় প্রবলেম করে এগুলো। আর এখানে আপনি ঠিক করে যদি না দেন তাহলে কি হবে জানেন, ওই আপনার ফাইলে আপলোড করার সময় ইস্যুগুলো ঝামেলা দেখা দিবে। হ্যাঁ, নিবেই না, এরর দেখাবে। ওকে, তো এক্সেল আমার মোটামুটি রেডি। এক্সেল ফাইল অবশ্যই মিলা দেখবেন, আপনার উইথড্রল পাশের টোটাল যোগফলটা আপনি মিলা দেখবেন, আর হচ্ছে ডিপোজিট পাশের, ঠিক আছে? তো আমি এটাকে আগে সেভ করি, সেভ করার পরে এটাকে পিডিএফ থেকে কি, সরি এক্সেল থেকে কি করতে হবে, সিএসভি তে করতে হবে না? সেম ভাবে আপনি গুগলে এসে লিখে সার্চ করেন, এক্সেল বানাইতে পারলে তো আর কোনো সমস্যা নাই, তাই না? এক্সেল বানাইতে পারলে সিএসভি বানানো কোনো ব্যাপারই না। যে কোনো একটা টুলস আপনি সিলেক্ট করেন, চুজ ফাইলে চলে গেলাম, ডেস্কটপে আছে না, এই যে সিএসভি তে কনভার্ট নাও, ডাউনলোড। এই যে সিএসভির চেহারা দেখতে কিছুটা এটার মতো দেখেন, এই যে দেখছেন এক্সেলের চেহারা এরকম, সিএসভি চেহারা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে এ দিয়ে কমা, এই যে এরকম একটু কি হয়ে যায়, ছোট হয়ে যায়। প্রথম কলামটা ডিলিট করব, দিয়ে সেভ করে দিব। দেখেন এখন আপনার উইথড্রল পাশে টোটাল যোগফল কত, 2645.24। আমি যদি আমার স্টেটমেন্টের সাথে মিলাই, 2645.24, আর ডিপোজিট হতেছে 2000, একটাই আছে, রাইট? তো আমার সিএসভি ফাইলও কি কমপ্লিট। এখন আমরা কি করব, চলে যাব হচ্ছে আমাদের পরের স্টেপে, আমরা কুইক বুকসে সেটা আপলোড করার জন্য চলে যাব মাই অ্যাপস এর আন্ডারে, অ্যাকাউন্টিং এর আন্ডারে, সেটা চলে যাব ব্যাংক অ্যাকাউন্টস। এই যে কানেক্ট অ্যাকাউন্টের কথা বলতেছে, তাই না? করা যায়, যদি আপনার এক্সেলটা যদি আপনার পার্মানেন্ট করা থাকে, যাদের নাই আমি সেই ওয়েতে দেখাই দিলাম। তারপরে হচ্ছে ম্যানুয়ালি আপলোড করবে, এখানে তারা বলতেছে রেকমেন্ডেড, ব্যাংকটাকে ফাইন্ড আউট করে এখান থেকে কানেক্ট করার জন্য, তো আমরা ফাইলটাকে সিলেক্ট করব। আপনার মেধার উপরে ডিপেন্ড করবে এক্সেল ফাইল রেডি করা। এখন আপনার কুইক বুকসে এটার কোন চার্ট অফ অ্যাকাউন্ট সেটাকে বলে দিতে হবে, ওয়েলস ফার্গো রিকনসাইল, তাই না? রিকনসাইলটাকে সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। এইখানে দেখেন এটাকে বলা ম্যাপিং পার্ট, টেল আস অ্যাবাউট দ্য ফরম্যাট অফ ইউর ডাটা। আপনার ফাইলের হেডারে কি ফার্স্ট রোতে কি হেডার আছে কিনা, অবশ্যই আছে। এই যে এটা হচ্ছে আমার হেডার কলাম, এই যে ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট অ্যান্ড উইথড্রল। ওকে, তারপরে হচ্ছে কয়টা কলামে আপনি অ্যামাউন্ট শো করছেন, তারা দুইটাও সাপোর্ট করে, একটা কলামও সাপোর্ট করে। অনেকে একটা কলাম দিয়ে অভ্যস্ত, যদি কেউ থেকে থাকে প্লাস মাইনাস হিসাব করে, তারা সেক্ষেত্রে ওয়ান কলাম দিবে, ঠিক আছে, এই যে টু কলাম। তারপরে হচ্ছে ডেট ফরম্যাট, এই যে দেখেন বলে দিতে হচ্ছে মান্থ, ডেট অ্যান্ড ইয়ার। এই যে এখানে বলতেছে ডেটের সাথে ডেট, ডেসক্রিপশনের সাথে ডেসক্রিপশন, ঠিক আছে, অ্যামাউন্টের সাথে মানি রিসিপ্ট, কোন কলামে আমরা দিছি, ডিপোজিট কলামে, তাই না? মানি রিসিপ্ট, এটাই তো আমার ডিপোজিট কলাম,
আর উইথড্রলটা কি আমার স্পেন্ড মানি। এই যে উইথড্রল কলামগুলোকে সিলেক্ট করে চেক নাম্বার অপশনাল কন্টিনিউতে চলে যাব। এইখানে দেখেন তারা একটা কথা আপনাকে বলছে, জেনারেলি ইনকাম ট্রানজেকশন অ্যাজ এ পজিটিভ নাম্বার অ্যান্ড এক্সপেন্স ট্রানজেকশন পোস্ট অ্যাজ নেগেটিভ ওয়ান। অকেশনালি সাম ব্যাংক সেন্ড আস ফাইল উইথ দ্য রিভার্স। আপনারা যখন বাইরের ক্লায়েন্টের কাজ করবেন, অনেক ব্যাংক আছে তারা কি করে, রিভার্সিং সিস্টেম ব্যবহার করে। ঠিক আছে, মানে তারা ইনকামকে দেখায় নেগেটিভ আকারে, এক্সপেন্সকে দেখায় পজিটিভ আকারে। এই যে যে রিভার্সের যে প্রসেসটা, ঠিক আছে, এটা অনেক সময় আমাদের জন্য ঝামেলার হয়। এই জন্য কুইক বুকস আমাকে বলছে যে ট্রানজেকশন গুলো তোমাকে প্রপারলি দেখার জন্য অবশ্যই আপনারা ফাইলটাকে দেখবেন, চেক করে দেখবেন যে ভ্যালুটা ঠিক আছে কিনা, রিভার্স করা আছে কিনা। তাই না? আমি দেখছি কি আমার ফাইলটা অরিজিনাল ভ্যালুতেই ঠিক আছে, তো আমরা কি অরিজিনাল ভ্যালু। আর যদি রিভার্স করতে হয় তাহলে জাস্ট এখানে ক্লিক করা মাত্রই কি হবে, আপনার প্লাসের সাইন গুলো নেগেটিভ হয়ে যাবে, মানে পজিটিভ গুলো নেগেটিভ, নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যাবে। তো আমার অরিজিনাল ভ্যালুই ওকে আছে, আমি সবগুলোকে সিলেক্ট করব, জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। ইয়েস, ইম্পোর্ট কমপ্লিট। অনেক সময় দেখবেন অনেকের এখানে লেখা থাকে অ্যাকাউন্টিং উইথ এআই। আগে আমিও দেখাতাম, এটা আবার তারা আপডেট করতেছে। অ্যাকাউন্টিং উইথ এআই এর মানে এটা হইতেছে তারা অ্যাকাউন্টিং কে সাজেশন দিচ্ছে, ঠিক আছে, প্রপারলি অ্যাকাউন্টিং কে রিড করতে পারবে না। এই যে দেখেন তার ব্যালেন্স কুইক বুকসে এই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 1767.65। এটা কি ওপেনিং ব্যালেন্স না? হ্যাঁ, এটা কি ওপেনিং ব্যালেন্স। এখন আমরা কাজ করব, কাজ শেষ করার পরে এটাকে মিলাইতে হবে। এখন এই যে দেখেন ফর রিভিউ প্যানেলে আসছে না, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কানেক্টেডও করে দিত ব্যাংক এই পর্যন্ত, ওকে, এর পরের কাজ আপনাকেই করতে হবে। বুঝাতে পারছি? একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংক রুল বানানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে ব্যাংকিং প্যানেল ফর রিভিউ, মানে আমরা এগুলাকে ক্যাটাগরাইজ করলে সেটা চলে যাবে ক্যাটাগরাইজ অপশনে। আর ক্যাটাগরাইজ থেকে আমরা এর পরবর্তী রিকনসাইলে যাব। আর যদি কোনো কারণে কোনো ট্রানজেকশন আমার প্রয়োজন নাই, সেটা আমাকে প্রথমে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করে তারপরে ডিলিট করতে হবে, মানে সরাসরি ডিলিট করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আর রিকনসিলেশন করা শেষ হয়ে গেলে আপনি কোনো কিছু যদি চেঞ্জ করেন সেটা কিন্তু রিকনসিলেশনে ইম্প্যাক্ট করবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন। এখান থেকে আপনি প্রথমে দেখাচ্ছে তারা ডেট, ডেসক্রিপশন, পেই, ক্যাটাগরাইজেশন অন ম্যাচ, ট্যাক্স এর কলাম, স্পেন্ড কলাম, রিসিভ কলাম, আর এটা হচ্ছে অ্যাটাচমেন্টের কলাম, এটা হচ্ছে অ্যাকশন কলাম। এখন কোন একটা ট্রানজেকশন আমি ধরেন ওপেন করি, রাইট? ওপেন করার পরে এই যে ট্রানজেকশনটা ওপেন করার পর কয়টা অপশন তারা দিচ্ছে, ক্যাটাগরাইজ, ম্যাচ। দেখেন ক্যাটাগরাইজ মানে কি, আপনার এই টাকাটা বা এই অ্যামাউন্টটা আপনি আহ, কোন চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে আপনি করতে চাচ্ছেন সেটাকে ক্যাটাগরাইজেশন করা বলে, বা চার্ট অফ অ্যাকাউন্টে প্রপারলি সেট করে দেওয়া, সেটা ক্যাটাগরাইজ। আর ম্যাচ হচ্ছে যদি কোনো সিমিলার ট্রানজেকশন আপনার কুইক বুকসে থেকে থাকে, তখন তারা দুইটার মধ্যে বুঝতে পারে না যে কোন ট্রানজেকশনটা এক্স্যাক্টলি এটার জন্য হয়েছে, তখন সেটাকে আপনাকে ম্যাচ করে দিতে হয়। আর রেকর্ড অ্যাজ ট্রান্সফার, যদি কোনো কারণে সেটা আপনি ট্রান্সফার করে থাকেন কোনো ব্যাংক, দুইটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, তখন সেটাকে দিবেন রেকর্ড অ্যাজ ট্রান্সফার। আর এই অ্যামাউন্টটা যদি কি ক্রেডিট কার্ডের পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে আপনি ব্যবহার করবেন রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট, রাইট? আচ্ছা, এখন ট্রানজেকশন তো ভাই এখানে 12টা, আমি নিজেও রিকনসিলেশন করছি 2500 3000-এর বেশি রিকনসিলেশন করছি। ঠিক আছে, তো এখন একটা টেকনিক আমি বলে দিব, সেটা হচ্ছে ব্যাংক রুল। মাথায় রাখবেন, ব্যাংক রুল যদি বানাইতে পারেন, একটা প্রতিষ্ঠানের ট্রানজেকশন কি দেখবেন 80% মতো কিন্তু সিমিলার ট্রানজেকশন হয়, বাকি 20% একটু ডিফারেন্ট। তো ওই 80% ট্রানজেকশনকে যদি আপনি প্রপারলি মানে আর কি ঠিকঠাক মতো ধরতে পারেন, তাহলে ওই একটা রুলের মাধ্যমে আপনার সবগুলা ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন হয়ে যাবে। এখন দেখেন এই ফাইলটা যদি আমরা একটু চেক করি, ফাইলটা দিকে তাকান, ফাইলের মধ্যে এখানে খেয়াল করেন, প্রথমে আমরা দেখব যে ডেসক্রিপশনের সাথে মিলানো এবং তার প্যাটার্ন। দেখেন চেক ক্রেডিট কার্ড পারচেজ, তারপরে হচ্ছে চেক ক্রেডিট কার্ড পারচেজ, তারপরে কি চেক ক্রেডিট কার্ড পারচেজ, তাই না? চেক ক্রেডিট কার্ড পারচেজ, তারপরে হচ্ছে এই যে চেক ক্রেডিট কার্ড পারচেজ, তাই না? এই নামটা কি মিল আছে না?
এখন এই পাশে মিল থাকবে না, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে কি, এখানে অনেক কিছু ট্রানজেকশনের ডিটেলস থাকে। আমাকে এমন একটা কিওয়ার্ড বের করতে হবে যে কিওয়ার্ডটা বেসিক্যালি হচ্ছে আমার ব্যাংক রুলের ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে? আর দেখেন সবগুলো কিন্তু কি তার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু কি স্পেন্ড মানি। আমি যদি ভুল না করে থাকি সবগুলারই তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি স্পেন্ড মানি না? এই যে স্পেন্ড মানি, দেখছেন? সবগুলোই হচ্ছে স্পেন্ড মানি। তাহলে নামেরও একটা মিল আছে, তার ক্যারেক্টারিস্টিক্সেও একটা মিল আছে। তাহলে আমি এটাকে নিয়ে একটা রুল বানাইতে পারি, রাইট? তো রুল বানাবো কোন নামটা দিয়ে? শুধু ক্রেডিট কার্ড পারচেজ এই লেখাটাকে দিয়ে বানাবো। যদি এটা দিয়ে না বানাই তাহলে কি হবে জানেন? মানে বাকি সম্পূর্ণটা নিলে রুল মিলবে না। তো আমরা চলে যাব ব্যাংক রুল। কিভাবে ব্যাংক রুল যাব? এই যে মাই অ্যাপস এর আন্ডারে অ্যাকাউন্টিং, সেখান থেকে রুলস, ঠিক আছে? গো টু রুলস, রুলে চলে আসলাম, নিউ রুল। এখন রুলের একটা নাম দেন, ধরেন আপনার নিজের নামই আমি দিলাম রুল 1। যত বেশি রুল বানাইতে পারবেন তত বেশি আপনার কাজে দিবেন। এখন এটা কি টাইপের ট্রানজেকশন? তার ক্যারেক্টারিস্টিক মানি ইন না মানি আউট? মানি আউট। অল ব্যাংক অ্যাকাউন্ট নাকি শুধু ওয়েলস ফার্গো রিকনসাইল? এখন এখানে একটাই আছে এই জন্য একটাই শো করতেছে, ঠিক আছে? একটা দেওয়া যে কথা, এখানে অল দেওয়া একই কথা, কিন্তু এখানে ব্যাংক একটাই। এখন এখানে দিব হচ্ছে এনি, ইনক্লুড ফলোইং এনি। তারপরে এইখানে দেখেন তিনটা ওয়েতে কুইকবুকস আপনাকে রুল ক্রিয়েট করার জন্য সাজেস্ট করবে। একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা ব্যাংক টেক্সট, একটা হচ্ছে অ্যামাউন্ট। ডেসক্রিপশন কলামে যদি লেখা থাকে সেটা ডেসক্রিপশন দিয়ে মিলাইতে হবে। ব্যাংক টেক্সট যদি থাকে মানে মেমোতে যদি থাকে সেটা ব্যাংক টেক্সট। আর যদি অ্যামাউন্ট দিয়ে মিলাতে চান অ্যামাউন্ট। সব থেকে ইজি হচ্ছে ডেসক্রিপশন দিয়ে অথবা ব্যাংক টেক্সট দিয়ে মিলানো, কারণ অ্যামাউন্ট দিয়ে মিলানো অনেক জটিল একটা জিনিস, ঠিক আছে? তো ডেসক্রিপশন থাকবে। সামান্য যদি রুলের একটু এদিক ওদিক হয় আপনার কিন্তু মিলবে না, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি, আর যে টেক্সটটা কপি করে আনছি এখানে পেস্ট করে দেবো। হাতে লেখার প্রয়োজন নেই, একদম ডিরেক্ট কপি করে আন। তারপর ট্রানজিশন টাইপটা কি এক্সপেন্স। এইবার আসেন ক্যাটাগরি, এই যে আমার আসল জায়গাটা হচ্ছে এটাই। এই জায়গাটা দেওয়ার জন্য তো ফ্রিল্যান্সার হিসেবে আমাকে হায়ার করবে, তাই না? এখন এআই আপনাদেরকে সাজেশন দিবে, রাইট? এআই সাজেশন নিয়ে তো আমরা চললে তো কি আমাদের জীবন ধ্বংস হবে নাকি ভালো হবে বলেন তো? হ্যাঁ, তামা তামা হয়ে যাবে, রাইট? কারণ এআই, একটা জিনিস মনে রাখবেন, এআই কিন্তু আপনার সাজেশন দেয়, ঠিক আছে? সাজেশন দেয়, নট অ্যাডভাইস। তার সাজেশন নিয়ে আপনার ব্রেন খাটায় কাজ করতে হবে। তো আমরা একটু আমাদের চ্যাট জিপিটির কাছে যাব, ঠিক আছে? কিছু না পারলে চ্যাট জিপিটি না, এখন যে, হ্যাঁ, ওকে। কিন্তু ম্যাক্সিমামই আমরা চ্যাট জিপিটির এক্সাক্ট মানে আর কি ব্যবহার জানি না বিধায় অনেক সময় অনেক বেশি হয়। তো আমি তাকে একটু নামাজ কালাম পড়াই নিলাম, ঠিক আছে? হ্যালো দেয়ার, আই এম বুক কিপার উইথ কুইক বুকস, ঠিক আছে? আই এম অ্যাকাউন্টেন্ট ক্যাটাগরাইজেশন ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে? সবকিছু বলে টলে নিলাম। 4টা কলামে আমাকে দিবা তুমি, ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট উইথড্রল, এগুলো দিয়ে দিবা। দেওয়ার পর আমি যেটা কপি করে নিয়ে আসছি, কি হলো? তাইলে তো কপি করে নাই, বলবেন না? হ্যাঁ, এই যে এটাকে কপি করে সুন্দর করে তাকে দিয়ে দিব। বলবো যে এবার আমাকে ক্যাটাগরাইজেশন করে দাও। একবার আবার কেউ 50টা বেশি দিবেন না, 20টা দিলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। 20টা করে দিবেন, হ্যাঁ? এই যে তার কাছ থেকে সাজেশন নেবেন। এখন এই কাজটা করার পরেও একটা প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছে কি, আপনার ক্লায়েন্ট তো আপনাকে বললো না যে কি ক্যাটাগরাইজেশন, তাই না? আপনি এখানে একটা লিখে রাখেন চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে? চার্ট অফ অ্যাকাউন্ট লিখে আপনি এখানে সবগুলো বলে রাখেন যে আপনি এই ট্রানজেকশনের জন্য এই চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করছেন। তারপর এটা ক্লায়েন্টকে পাঠাবেন। পাঠানোর পরে সে আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এগুলা এগুলা রাইট আছে। তাহলে যেগুলো রং আছে সেগুলাকে ম্যানুয়ালি গিয়ে এডিট করে ফেলবেন। কিন্তু আপনার তো সময়, তাই না? সময়ের আপনাকে বাইন্ডিংস দেওয়া হবে, আপনাকে তো কাজ করতে হবে। এই জন্য আমরা চ্যাট জিপিটির মতো জায়গা থেকে হেল্প নিচ্ছি, না হলে তো নিতাম না। কি হলো? বুঝলাম না। নাই নাই সে,
এই যে দেখেন ক্যাটাগরি তারা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আরো অনেকে অনেকভাবে প্রম্পট লিখতে পারে। যারা ভালো প্রম্পট লিখতে পারে তাদের জন্য তো ওয়েল। এই যে দেখেন ক্রেডিট কার্ড ডিটেলস, এটা প্রফেশনাল সার্ভিস তারা দিচ্ছে, তাই না? তো আমরা আমাদের এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টটাকে ক্যাটাগরিতে দিব প্রফেশনাল সার্ভিস। এই যে লিগ্যাল অর প্রফেশনাল, হ্যাঁ। ওকে, তারপরে দেখেন পেইন নাম। ভাই পেইন নাম হচ্ছে রেকমেন্ডেড, ঠিক আছে? মানে এটা দিতেই হবে আপনাকে। এখন একটা আমরা তো একটা বিপত্তি ঘটে গেছে। প্রথমটা পেইকে গেটার রেসপন্স, তারপরটা পেপাল, তারপরে গুগল অ্যাডস, তারপরে গোড্যাডি, তারপরে হচ্ছে ইফ বাই ফোন, তাই না? তারপরে কি আমেরিকান এআই, এক একটা আলাদা আলাদা পেই না? এখন আমাকে তো রুল ফলাইতে হলে ভাই এখানে তো দিতে হবে, এটা ছাড়া তো আর আমি যাইতে পারবো না সামনে। তো আমি এখান থেকে কি করবো জানেন? একটা টেকনিক অবলম্বন করব, নিজের নাম দিয়ে একটা পেই ওপেন করে ফেলবো, অন দিয়ে একটা পেই ওপেন করে ফেলবো। আচ্ছা, আর ট্যাক্স সবার ক্ষেত্রে জিরো রেটেড ট্যাক্স। আর এই অপশনটা অফ থাকবে, অটো অ্যাড অপশনটা সেভ করে দিলাম। এখন আমি আবার চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক ট্রানজেকশন। এই যে দেখেন তো রুল পড়ছে, হ্যাঁ? রুল সিগন্যাল দেখাচ্ছে কি? রুল সিগন্যাল দেখাচ্ছে না? হ্যাঁ, এখন আপনি পেই গুলাকে পরবর্তীতে ভিতরে এসে আপনি ম্যানুয়ালি এডিট করে দেন, ঠিক আছে? এই যে দেখেন এই যে যে লেখাটা না, এইখানে যে লেখাটা সেটা হচ্ছে বলা হয় ব্যাংক টেক্সট। আর এইখানে যদি লেখা থাকে সেটার নাম হচ্ছে কি ডেসক্রিপশন। ওপেন করার পরে যেটা থাকবে এখানে যে লেখাটা সেটা হবে ব্যাংক টেক্সট। এখন আপনি যখন রুল বানাতে যাবেন, আপনি যে রুলটা বানাতে যাচ্ছেন সেই রুলটা কোথায় আছে, ব্যাংক টেক্সটে আছে নাকি ডেসক্রিপশনে আছে, সেটা মিলাবেন, রাইট? তো আপনারা প্রত্যেকেই পেইন নামগুলোকে একটু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ। তারপরে অ্যাড করে দেব। আপনার প্রত্যেকটা চেঞ্জ করে নিন, আমি পেইন নামটা চেঞ্জ করলাম না, এতবার চেঞ্জ করা ভালো লাগবে না। ওকে, এই যে দেখেন অ্যাকসেপ্ট, এডিট, এক্সক্লুড। এক্সক্লুড করা মানে কি, সেগুলো বাতিলের খাতায় চলে যাও। আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিই। দেখেন চলে গেছে না অলরেডি? কই গেছে? সবগুলো চলে গেছে ক্যাটাগরাইজ। এন্ড কোনো কারণে আপনার কি ভুল হইতেই পারে, তাই না? এই যে পেইন নাম আপনি চাইলে এখান থেকেও প্রত্যেকটা গিয়ে কি করতে পারেন, এডিট করে দিতে পারেন, রাইট? এখন যদি কোনো কারণে ভুল হয়ে থাকে এই যে আনডু করে দিবেন, তাহলে সে আবার রিভিউ প্যানেলে। এগুলো সব একটা অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্ট করুন। তার ক্যাটাগরি তো একই ভাই, তার ডেসক্রিপশনও তো একই, তাহলে একটা অ্যাকাউন্টে তো যাওয়ার কথা। ওভারড্রাফট ফি, এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারবো না। ব্যাংক ফি বা ব্যাংক চার্জেস। এখন দেখেন এখানে একটা ট্রিক্স বলি, ট্যাক্স দিতে হবে না? ট্যাক্স তো ম্যান্ডেটরি। কি করবো জানেন? সবগুলাকে ধরবো, সিলেক্ট করব, চলে যাবো এডিট অপশনে। এই যে দেখেন ট্যাক্সের অপশন, জিরো রেটেড সেলস, অ্যাপ্লাই। দেখছেন একবারে কি ট্যাক্স চলে আসে না? হ্যাঁ, এই যে ব্যাংক ফি। তারপরে আসেন পারচেজ ইন্টারন্যাশনাল ট্যাক্স ফি, না? এটাও কি ব্যাংকের চার্জ, অ্যাড করে দেব। তারপরে ডিপোজিট, কি ডিপোজিট কোনো কিছু বলা আছে? কোনো কিছুই বলা নাই। অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে তারপরে নিবেন, বারবার বলে দিচ্ছি। ফাইলটা ক্লায়েন্টকে পাঠাবেন, তারপরে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাবেন। আপাতপক্ষে আমি সেলস অফ প্রোডাক্ট ইনকাম ধরে রাখলাম। ওকে, উইথড্রল ব্রাঞ্চ অ্যাকাউন্টের জন্য না, কোনো খরচ করছে, অফিস এক্সপেন্স দিয়ে অ্যাড করে দিলাম। বিল পে জেফ গেরি। আগে আমাদের কি করতে হতো জানেন? এই যে যে লেখাটা না, এটা কি কপি করতাম আগে। আগে একটা সময় আমরাও করছি, গিয়ে দিতাম হচ্ছে গুগলকে, বুঝছেন? একটা একটা করে একটা একটা করে খুঁজে বের করে করে কি কষ্ট ছিল আগে। এখন অনেক আগে থেকে স্মুথ হয়ে গেছে। আচ্ছা, স্পেন্ড মানিতে এটা কি বলছিল তারা? বিলস পে পেমেন্ট।
কোনো কিছু পেমেন্ট করে দিছে না। আচ্ছা, আপাতত পক্ষে যে কোনো একটা এক্সপেন্স দিই। আনক্যাটাগরাইজ রাখা যাবে না। এখানে যেটা আনক্যাটাগরাইজ লেখা আছে সেটাকে রাখা যাবে না, সবসময় মনে রাখবেন। আমি আপাতত পক্ষে ওয়েজেস দিয়ে পেলাম। দেখেন, এখানে আমাকে কত ব্যালেন্স আসছে, 1122.41। আমার কি লাস্ট অ্যামাউন্ট মিলে? হুম, মিলে লাস্ট অ্যামাউন্ট। ওকে, তাহলে 1122.41 মিলছে। এবার আসেন আমরা তাহলে কি করব বলেন? রিকনসিলেশন করতে যাব। কই যাব? আবার মাই অ্যাপস এর আন্ডারে, অ্যাকাউন্টিং এর আন্ডারে রিকনসাইল। এই যে রিকনসাইলের জন্য এখানে একটা ভিডিও দেওয়া আছে, ছোট্ট করে ভিডিওটা দেখবেন। গেট স্টার্টেড রিকনসাইল লাইক এ প্রো। দরকার নেই, আমি তো প্রো এক্সপার্ট না। ওয়েলস ফার্গো রিকনসাইল, এই যে দেখেন ওপেনিং ব্যালেন্স কিন্তু লক থাকবে অলওয়েজ। ঠিক আছে, এবার আসেন স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স 1122.41। এবার মান্থ ডেট ইয়ার জুন 30, জুন 30, 2021। হ্যাঁ, স্টার্ট রিকনসাইলিং। দেখ, কপাল ভালো আমারটা মিলে গেছে, নাহলে তো দোয়া দরুদ পড়া লাগতো। এই যে দেখেন স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স, এই ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। তার বিগিনিং ব্যালেন্স ছিল এটা। তার কয়টা পেমেন্ট ছিল? 11টা পেমেন্ট ছিল, একটা ডিপোজিট ছিল তার অ্যামাউন্ট। এইখানে ডিফারেন্স কি? জিরো। ঠিক আছে, এখানে অবশ্যই নিচে চেক করে দেখবেন, যদি কারো এখানে ডিফারেন্স জিরো না আসে তাহলে অবশ্যই ফাইলটা চেক করে দেখে আসবেন। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি। তারপরে এই যে এখান থেকে আপনি যদি চান এডিট ইনফরমেতে গিয়ে আপনার যদি ইনফরমেশন কোনো কারণে ভুল থেকে থাকে, এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন ডেট, এন্ডিং ডেট এবং এন্ডিং ব্যালেন্স। কোনো কারণে ধরেন আপনি চাচ্ছেন এখান থেকে বের হওয়ার জন্য, ঠিক আছে, ব্যাক করার জন্য, আপনার ডিফারেন্স আসছে, তখন এখান থেকে এই যে ড্রপ ডাউন ফিনিশ নেওয়ার পাশে ড্রপ ডাউন মেনু থেকে ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হয়ে চলে যাবেন। বারবার বলতেছি, যদি একবার ফিনিশ নাও দেন, এর পরবর্তীতে আর আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, আর পারলেও সেটার কোনো ইম্প্যাক্ট আপনার পড়বে না। বুঝতে পারছি, কোনো কারণে ভুল হইতেই পারে, তখন ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হয়ে চলে যাবেন। ঠিক আছে, পরে আবার সবকিছু ঠিকঠাক মতো দেখে, ব্যাংক রেজিস্টার দেখে, তারপরে ব্যাংকের যে অ্যাকাউন্ট ট্রানজেকশন দেখে তারপরে এখানে আসবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট ক্লিক করে দিব ফিনিশ নাও। এই যে ইউ রিকনসাইল দিস অ্যাকাউন্ট, ডান। এই যে দেখেন, এখন যেটা একটু আগের এন্ডিং ছিল এটা এখন কি হয়ে গেছে? বিগিনিং হয়ে গেছে না? এই যে দেখেন, এটার এখন রিপোর্ট কই পাবো? এই যে ছোট্ট করে হাইপার লিংক আছে, হাইপার লিংকে ক্লিক করেন। এই যে হাইপার লিংকে ক্লিক করা মাত্রই আপনার এখান থেকে চলে আসছে। ঠিক আছে, অবশ্যই এইখান থেকে প্রিন্ট আউট করে জমা দিবেন, ব্যাংক রেজিস্টার যা আছে সম্পূর্ণ ডিটেলস গুলো। হ্যাঁ, তো এটা গেল আমার ব্যাংক রিকনসিলেশন, তাই না? এই যে দেখেন 1122.41। আপনি যদি চান এখান থেকে ব্যাংক রেজিস্টারে যেতে পারেন, মানে ওই আপনার ব্যাংকের হিস্ট্রি। এই যে দেখেন, আর দেওয়া, তাই না? আর মানে কি? রিকনসাইলড। আর মানে কি? রিকনসাইল করা। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা তাহলে, আপনারা কি করবেন? আমি আপনাদের সুবিধার্থে একটা করে দিছি, সিএসবি করে দিছি, বাকিগুলা করবেন। জুন করবেন, জুলাই করবেন, অগাস্ট করবেন, এইভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে ফেলবেন একই ব্যাংকের। হ্যাঁ, এরপর আসেন আমরা দেখবো হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। ক্রেডিট কার্ড এখানে মনে হয় দুইটা দেওয়া। এই যে ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড, এটা একটা, এটাই জুলাই আর অগাস্ট। আর ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, এই যেটা আর আমেরিকান এক্সপ্রেস। ঠিক আছে, এখন দেখেন সেম ভাবেই আমরা স্টেটমেন্টের দিকে তাকাবো। দেখেন এখানে কি নাম ছিল একটু আগে, যেটা আপনার বিগিনিং ব্যালেন্স নাম পাইছেন, এখন এটা কি? প্রিভিয়াস ব্যালেন্স না? এই জন্য বলছি সিনোনিম গুলা মনে রাখাটা জরুরি। তারপরে কি? নিউ ব্যালেন্স, তাই তো? নিউ ব্যালেন্স মানে কি? আপনার ক্লোজিং ব্যালেন্স। বুঝতে পারছি, নিউ ব্যালেন্স, প্রিভিয়াস ব্যালেন্স দেখলাম। এবার আসেন ডেট। ডেট কই? ক্লোজিং ডেট দেওয়া আছে, নেক্সট ক্লোজিং ডেট দেওয়া আছে। আচ্ছা, আমরা ট্রানজিশনের দিকে তাকাই। 21, তারপরে হচ্ছে 20, 20 সালের ডিসেম্বরের 31 তারিখ, 20 সালের ডিসেম্বরের 28 তারিখ।
নরমালি ক্রেডিট কার্ড গুলো হয় কি মাসের এক মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে আরেক মাসে গিয়ে শেষ হয়, তাই না? ওকে, তাহলে 20 সালের ডিসেম্বরের 31-এর আগে। ওকে ফাইন। তাহলে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড নামে। চলে যাব হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে। নিউ অ্যাকাউন্টে যাব। এটার নাম দিলাম নতুন করে রিকনসাইল। অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট কার্ড, ডিটেল টাইপ ক্রেডিট কার্ড হবে। তার ওপেনিং ব্যালেন্স 30,345.10, 30,345.10। আর এটা ধরবো হচ্ছে ডিসেম্বর 20 তারিখে ধরলাম, 2020 দিয়ে আমি এটাকে সেভ দিয়ে দেবো। এই নামেও আছে, কি যে করব। তাহলে একটু চেক করে আসি, ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, তার ওপেনিং ব্যালেন্সটা কি দেওয়া আছে এখানে, তাই না? ওকে, এবার আসেন আমরা এই যে পিডিএফ সেটাকে সিএসবি তে করতে হবে। আপনাদের সুবিধার্থে একটা করে দিছি আমি। আমি সিএসবি যে প্রসেস দেখালাম এইভাবে ডাউনলোড করে নিব। এখন কেউ এক কলামেও করতে পারেন, কেউ দুই কলামেও করতে পারেন। আচ্ছা, ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স কি নেগেটিভ না পজিটিভ আগে বলেন তো? ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স নেগেটিভ, কারণ এটা হচ্ছে আমার জন্য কি লায়াবিলিটি, তাই না? এই যে দেখেন আমি এটাকে রেডি করে রাখছি, ফাইলটা রেডি করে রাখছি। প্রথমটাই যদি দেখি, এই যে দেখেন 1/18/2021 অটো পে পেমেন্ট রিসিভ, এটা আমি পজিটিভ ফিগার দিছি। এটা আমার স্টেটমেন্টে কি ছিল? এই যে দেখেন স্টেটমেন্টে কি ছিল? নেগেটিভ, তাই না? আমি রিভার্স করে রাখছি, আমি একটা কলাম ব্যবহার করছি। আর নর্মালি আমি প্র্যাকটিস করি হচ্ছে ক্রেডিট কার্ডটা একটা কলামে অ্যামাউন্ট গুলাকে রিভার্স করে দিই, কারণ যেহেতু এটার ব্যালেন্সটা কি নেগেটিভ, তাই না? রিভার্স করে দিই। এখন আপনার চাইলে দুইটা কলামেও করতে পারেন। তাহলে আমি তার ওপেনিং ব্যালেন্সটা একটু দিব। ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে কত ছিল? 30,345.10, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখানে দিব মাইনাস 30,345.10। দেখেন এবার আমি যোগফল বের করব। সাম, ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে 31,083 মিলছে? তার মানে আমার কি ফাইলটা ঠিক আছে, বা আমি আগে থেকে কি করে ফেলছি, রিভার্স করে রাখছি, একটা কলাম যেহেতু করলাম। এখন আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দুইটা কলাম দিয়েও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি চলে যাব আবার মাই অ্যাপস, সেখান থেকে অ্যাকাউন্টিং, খুব যন্ত্রণা দিচ্ছে, ব্যাংক ট্রানজেকশনে চলে যাব। যাওয়ার পরে এই যে দেখেন ডান পাশে লিংক অ্যাকাউন্ট তো করতে পারবো না, ডান পাশে ড্রপ ডাউন মেনু থেকে আপলোড ফ্রম ফাইলে আমাকে যেতে হবে। তা আপলোড ফ্রম ফাইল ম্যানুয়ালি আপলোড করতে যাব, সিলেক্ট করব ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, কন্টিনিউ দিব। আমাকে এখানে চার্ট অফ অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। এই যে ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড রিকনসাইল দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। আমার হেডার আছে, একটাই কলাম ব্যবহার করছি, ডেট ফরম্যাটটা হচ্ছে মান ডেট ইয়ার, ডেট ডেসক্রিপশন অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউ। ওকে, আমার সবকিছু ঠিক আছে। যদি রিভার্স না করে রাখতাম তাহলে কি করতে হতো জানেন? এই যে এখানে এসে রিভার্স মারতে হতো আমাকে। কন্টিনিউ দিয়ে দিলাম। কাজ করতে করতে এক্সপার্টনেস চলে আসবে এইসব জিনিসের প্রতি। ডান। কই ট্রানজেকশন ভাই? আসে নাই? হ্যাঁ, এখানে সিলেক্ট করতে হবে তো। এই যে এখন আসবে, বুঝাতে পারছি? সিলেক্ট করলে এটা মানে আর কি ব্লু সিগন্যাল দেখাবে।
সেম ভাবেই এই যে আপওয়ার্ক লেখার সাথে অনেক মিল আছে না, দেখেন তো একটু যদি আমরা চেক করি। এই যে আপওয়ার্ক 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 অটোপেও আছে, বা ফাইলটা যদি আমরা চেক করতে পারি, দেখেন আপওয়ার্ক কটা আছে। আচ্ছা, ওকে, তারপরে অটোপে আছে না, এই দুটা হচ্ছে, এই দুটা নিয়েও আমি কি করতে পারি, একটা রুল বানাইতে পারি। আর বাকিগুলা মোটামুটি দেওয়াই যাবে, রাইট? আচ্ছা, এখন আমি আগে ফাইলটা দিয়ে আসি আমার চ্যাট জিপিটি, নাকি 20টার বেশি দিয়েন না, পরে দেখা যাবে নিবে না, কিন্তু বারবার বলে দিচ্ছি। থাকো। সবসময় পিকচার নিবে না, 3টার বেশি নেয় না। বাহ, চিন্তা করছেন। বুঝতে পারেন কি আছে ভাই? সে তার মতো অ্যান্সার দেখ। এখন আশা করি দিবে। আবার আপলোড করে দেখি। এবার নিবে না? দিলাম না পিকচার। এই যে ক্রেডিট কার্ড পেমেন্ট না, আপওয়ার্কেরটা কি প্রফেশনাল ফি অর কন্ট্রাক্ট লেবার। ওকে, তাহলে অটোপে দুইটা আমি আগে দিয়ে দিই। দুইটা কি ক্রেডিট কার্ড পেমেন্ট না? তাহলে দুইটাকে এই যে দেখেন, এন্ড ক্যাটাগরাইজেশন হবে না, এটা হবে কি ক্রেডিট কার্ড পেমেন্ট। সিলেক্ট করব কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি দিচ্ছেন, ধরলাম ব্যাংক অফ আমেরিকা থেকে দিচ্ছি, জাস্ট এটাকে অ্যাড করে দেন। তারপর আরেকটা অটোপে আছে, এটা হবে কি আমার ক্রেডিট কার্ড পেমেন্ট, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন, ওয়েলস ফার্গো ব্যাংক থেকে দিয়ে দিচ্ছি, মানে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাবে তার ট্রানজেকশন। এবার আসেন আপওয়ার্ক, তাই না? আপওয়ার্কের জন্য আমাকে রুল বানাইতে হবে। আবার চলে যাব মাই অ্যাপসে, অ্যাকাউন্টিং আন্ডারে রুলস, চলে যাব রুল নাম্বার 2। ঠিক আছে, কি হলো? Okay. এটা কোন টাইপের ট্রানজেকশন ভাই? আমরা তো সবগুলাই কি, যদি কারো প্রবলেম হয় বুঝতে, আপনারা কি করবেন জানেন? আপনারা এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ডুপ্লিকেট করে নেন, ডুপ্লিকেট করে ব্যাংকিং প্যানেলে গেলেই দেখতে পাবেন যেটা কি টাইপের ট্রানজেকশন। যে কলামে থাকবে সেই অনুযায়ী আপনাকে রুলটাকে বানাইতে হবে। এই যে আপওয়ার্ক কোন কলামে আছে, স্পেন্ড মানিতে না? আপওয়ার্ক গুলা কি সব স্পেন্ড মানিতে। আর দেখেন নাম মিলাবো কি ডেসক্রিপশন দিয়ে মিলাবো, ব্যাংক টেক্স না কিন্তু। ওকে, মানি আউট ট্রানজেকশন, এই যে দেখেন অল ব্যাংক, এখন কি সব ব্যাংক হবে? একটা ব্যাংক, এই যে ব্লু বিজনেস প্লাস, এটাকে সিলেক্ট করে দেবো। তারপর এটা হবে এনি, ডেসক্রিপশন দিয়ে মিলাবো, আর কপি করে নিয়ে আসবো সুন্দর করে লেখাটা, শুধু আপওয়ার্ক। আর বাকিগুলো দিলে কিন্তু আবার মিলবে না, বাকিগুলো হচ্ছে ট্রানজেকশনের নেম। তারপরে হচ্ছে এটার ক্যাটাগরি হচ্ছে প্রফেশনাল, লিগ্যাল আর প্রফেশনাল ফি, তাই না?
যেটা একটু আগে দেখাইছিল তারা। এবার তো পেই দিতে আমার কোনো সমস্যা নাই, পেই কি আপওয়ার্ক হবে, একটাই হবে। আচ্ছা, ট্যাক্স 0 দিয়ে আমি এটাকে সেভ করে দিই। আবার চলে যাই ব্যাংক অ্যাকাউন্টসে। এই দেখেন তো করে গেছে না, 1 2 3 4 5টা, সুন্দর করে সবগুলোকে ধরে অ্যাকসেপ্ট করে দেন। ঠিক আছে, ওকে। এবার বাকিগুলো আমাকে ম্যানুয়ালি করতে হবে। দেখি আমি একটা একটা করে কাজ করি ম্যানুয়ালি। গাই এই কটা ইন্স্যুরেন্স, এই যে তারা বলেই দিছে ইন্স্যুরেন্স। তাহলে আমি দেখি আমার ইন্স্যুরেন্স নামে কোনো কিছু আছে কিনা। এই যে ইন্স্যুরেন্স জেনারেল। আচ্ছা, তার আগে ট্যাক্সটা সিলেক্ট করি, সবগুলাকে সিলেক্ট করব, এডিট অপশনে যাব। এগুলো আমিও ভুল করতে করতে একটা সময় গিয়ে শিখছি, এখন বুঝি যে কাজে লাগছে। তারপর এটা হচ্ছে ইউটিলিটিস, তাই না? ইউটিলিটিস তার ডেসক্রিপশনে বলাই আছে। এই দেখেন, দেখছেন ডেসক্রিপশন যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক কিছুই আপনি বুঝতে সুবিধা হয়। ওকে, ইন্টারনেট চার্জ সফটওয়্যার রিলেটেড না, তাহলে আপনি দিতে পারেন ডিউজ এন্ড সাবস্ক্রিপশন। এই যে ডিউজ এন্ড সাবস্ক্রিপশন দিয়ে জাস্ট অ্যাড করে দেন। তারপরে এটা বলছে কমিউনিকেশন আর ভার্চুয়াল রিসিপশনিস্ট। আপাতত পক্ষে আমি ডিউজ দিয়ে রাখলাম নাম্বারস, কারণ ক্লায়েন্টের সাথে তো আর কথা বলতে পারবো না, সে কি আমাকে দিবে কিনা। কি হলো? ওকে, এটা বলতেছে আমাকে ইউটিলিটিস, ইউটিলিটিস ট্যাক্স জিরো রেটেড দিয়ে আমি এটাকে অ্যাড করে দিই। তারপরে এটা আমার কাছে তারা বলছে কমিউনিকেশন ভার্চুয়াল, এটাও ডিজ এন্ড সাবস্ক্রিপশনে দিই, যেহেতু কমিউনিকেশন রিলেটেড সফটওয়্যার সাবস্ক্রিপশন। তাহলে অলরেডি অ্যাকসেপ্টেড হলে এখানে দেখানোর মানে কি বুঝলাম না। দিস ট্রানজেকশন অলরেডি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। ওকে, তারপর একটা দেখি কমিউনিকেশন ও সফটওয়্যার সাবস্ক্রিপশন। অবশ্যই ট্যাক্স বলেন বা যেটাই বলেন সেটা ক্লায়েন্টে বলে দেবে। এটাও সাবস্ক্রিপশন এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এক্সপেন্স। ওকে, 31,083.42। আমার স্টেটমেন্টটা ছিল, যদি আমি একটু তাকাই, 31,083.42। তাহলে আমার কি কমপ্লিট, তাই না? এখন আমরা চলে যাবো রিকনসাইল করতে। এখান থেকে অ্যাকাউন্টিং এর আন্ডারে রিকনসাইল অপশনে চলে যাব। রিকনসাইলের জন্য প্রথমে আগে আমার ইয়েটা ঠিক করে নিব, কোন অ্যাকাউন্টে রিকনসাইল করব, অ্যাকাউন্টের নাম, তারপর তার বিগিনিং ব্যালেন্স তো দেওয়াই আছে, তার এন্ডিং ব্যালেন্সটাকে নিয়ে আসবো 31,083.42। এরপরে ডেট, সর্বশেষ ডেট হচ্ছে 1/25/2021।
ওকে, স্টার্ট রিকনসাইলিং দিলাম, ডিফারেন্স 0। ঠিক আছে, আবার অনেক সময় যে এগুলো আনচেক অবস্থা থাকে, কিন্তু এই যে এগুলো অনেক সময় গ্রিন সিগন্যাল থাকে না, দেখছেন ডিফারেন্স চলে আসছে। এগুলো একটু ভালো মতো খেয়াল করবেন, এখানে কোনগুলো চেক মার্ক দেওয়া আছে, কোনগুলো আনচেক মার্ক দেওয়া আছে, এগুলো খেয়াল রাখতে হবে। দিয়ে আমার ঠিক আছে সম্পূর্ণ, আমি এই জন্য ফিনিশ নাও দিয়ে দিব। দেখেন যেটা এন্ডিং ছিল সেটা এখন কি হয়ে গেছে, বিগিনিং ব্যালেন্স হয়ে গেছে। পরের মাসে করতে গেলে সেটা আপনার কি দেখাবে, বিগিনিং ব্যালেন্স আকারে হিসেবে কি তারা আপনার সামনে শো করবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে স্টেটমেন্টটা এখান থেকে হাইপার লিঙ্ক থেকে কালেক্ট করে সুন্দর করে রেজিস্টার সহ সব জমা দেবো আমরা। সেম ভাবে আপনাদের যে কয়টা ব্যাংক আছে প্রপারলি আপনারা করবেন। আমাদের টপিক এর পরেরটা হচ্ছে পেপাল। পেপাল কি, পেপাল মোটামুটি আমরা সবাই জানি তাই না, পেপাল হচ্ছে কি একটা পেমেন্ট গেটওয়ে। এখন আপনার ক্লায়েন্টের যদি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে বিজনেসটা থাকে, তখন ডিফারেন্ট কারেন্সিতে তখন পেমেন্ট মেথড হিসেবে পেপাল তারা ইউজ করে, কারণ ওয়ার্ল্ডের সবগুলা দেশে বাংলাদেশ ব্যতীত পেপাল হচ্ছে রিকগনাইজড একটা পেমেন্ট ভেরিফাইড মেথড। এখন পেপালের স্টেটমেন্ট অনেক বড়, সেখান থেকে আমি পেপাল স্টেটমেন্টটাকে আমি একটা এক্সেল শিটে কনভার্ট করে ফেলছি পুরোটা। হ্যাঁ, এইখানে একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে কারেন্সি। বলেন আমরা কোন কারেন্সি নিয়ে কাজ করব, হোম কারেন্সি তাই না? আচ্ছা, তাহলে যেহেতু পেপাল ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, তাহলে এখানে আরো কি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সি থাকবে তাই না? তাহলে সবার আগে আমাকে কারেন্সিটাকে ঠিক করে নিতে হবে, তারপরে আসেন তার ওপেনিং ব্যালেন্স। পেপাল স্টেটমেন্টের চ্যালেঞ্জিং বিষয় এটাই, ওপেনিং ব্যালেন্সটা। দেখেন প্রথম যে এটা আছে, প্রথম যে ডেটটা আছে, আমি সেটা যদি যাই, দেখেন তার ব্যালেন্স হচ্ছে -14.99। ভালো করে খেয়াল করেন, -14.99। ওই ট্রানজেকশনটা ছিল গ্রোস অ্যামাউন্টও 14.99, তার ফি ছিল 99, তার অ্যামাউন্ট ছিল 14। তাহলে আমাকে বলেন তাহলে তার ওপেনিং ব্যালেন্স কত ছিল। এই ট্রানজেকশনের পরে তার ব্যালেন্স দেখাচ্ছে 14.99, গ্রোস অ্যামাউন্ট 14.99, ফি 99, নেট অ্যামাউন্ট 14। তাহলে তার ওপেনিং ব্যালেন্স কত ছিল? কি হলো, বাকিরা দেখি সবাই চুপচাপ হয়ে গেছে। ব্যালেন্স তো ছিল না, আর এটা যখন ফার্স্ট ট্রানজাকশন সিআর আচ্ছা, যারা জিরো বলছেন তারা একদম রাইট আছেন যে জিরো। ঠিক আছে, কারণ হচ্ছে নরমালি ধরেন একটা সিম্পল জিনিস চিন্তা করেন, বিকাশে কেউ আপনাকে টাকা পাঠাইছে 1000 টাকা, ঠিক আছে, তার ফি আছে কত 20 টাকা তাই না? তাহলে টোটাল কত 1020 টাকায় তো সে পাঠাইছে, তাহলে আপনার কাছে এখন আছে ওই অ্যামাউন্টই আছে। তাহলে কি এর আগের ব্যালেন্স যদি জিরো থাকে তাহলে তো ওই অ্যামাউন্টই দেখাবে তাই না, 1000 টাকাই তো দেখাবে। তো এখানে আমার ওপেনিং ব্যালেন্সটা জিরো, আর লাস্টে আমি যদি ক্লোজিং ব্যালেন্সটা চেক করে আসি একটু, ক্লোজিং ব্যালেন্সটা দেখেন, ক্লোজিং ব্যালেন্সও কি জিরো। তাহলে রিকনসিলেশন কি, প্রথম কাজ আমরা পেপালের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করছিলাম অনেক আগে, শুরুর ক্লাসের দিকে আর কি। হ্যাঁ, তো এখানেও একটা চার্ট অফ অ্যাকাউন্ট করবেন, যেভাবে আমরা ব্যাংকের গুলা করে আসতেছি, পেপালের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করবেন। তার ওপেনিং ব্যালেন্স দিবেন কি জিরো, আর এই যে তার ওপেনিং ডেট এটাই দিয়ে রাখবেন। ঠিক আছে, আর ক্লোজিং ডেট এই সেম ডেটে রাখবেন, আর তার ক্লোজিং ব্যালেন্স কি দিবেন, জিরো দিয়ে দিবেন। বুঝতে পারছি? তাহলে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। এবার আসেন ফাইলটা কিভাবে রেডি করতে হয় সেটা আমি দেখাই। সবার আগে এটাকে ডাউনলোড করে নেন এক্সেলে, আমি এই ফাইলটা আপনাদের দিয়ে দেব। এনেবল এডিটিং করে নেন, ফিল্টার অ্যাড করে নেবেন, মানে ইউএসডি গুলা কারেন্সি গুলাকে ফিল্টারিং করে নেবেন।
আমার এখানে লাগবে হচ্ছে শুধু ইউএসডি, দিয়ে ওকে দিব। এই যে দেখেন সব কি ইউএসডি চলে আসে না? এইবার আমার কি কি জিনিস লাগে ইম্পোর্ট করার জন্য, কি কি জিনিস লাগে একটু আগে আমরা দেখে আসছি, ডেট, ডেসক্রিপশন, তারপরে কি লাগে টাকার অ্যামাউন্ট, তাই না? এখন অ্যামাউন্টের জন্য কেউ একটা কলাম ব্যবহার করে, দুইটা কলাম ব্যবহার করে, তাহলে আমার টাইম, টাইম জোন এগুলোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, এগুলো ডিলিট করে দিতে পারি। তারপরে দেখেন স্ট্যাটাস, কারেন্সি এগুলোর প্রয়োজন আছে? হ্যাঁ, না। এই যে দেখছেন ঝামেলা হয়ে গেছে না? হ্যাঁ, এখন কি করব জানেন, এই অংশটুকু কপি করব, কপি করে আরেকটা নতুন একটা এক্সেল শিট নিয়ে সেখানে গিয়ে পেস্ট করব। ঠিক আছে, এখন তার ফিল্টার নাই, এখন আমি ডিলিট করি বা যেটাই করি, ডিলিট। হ্যাঁ, এবার আসেন, আমার স্ট্যাটাস, কারেন্সি এগুলো কোনো কিছুরই প্রয়োজন নাই। তারপরে হচ্ছে এখন বলেন কোন অ্যামাউন্ট নিব, গ্রোস অ্যামাউন্ট নিব নাকি নেট অ্যামাউন্ট নিব? কলাম তো এখানে দুইটা, গ্রোস অ্যামাউন্ট না নেট অ্যামাউন্ট? নেট অ্যামাউন্ট, গ্রোস অ্যামাউন্ট যাবে না, কারণ হচ্ছে ফিটা তো এক্সট্রা করে আমাকে দেখাইতে হচ্ছে। তারপরে কি ট্রানজেকশন আইডি থাকুক, শিপিং অ্যাড্রেস, অ্যাড্রেস এগুলো কোনো কিছুই আমার প্রয়োজন নাই। আচ্ছা দেখি এ পর্যন্ত আগে ডিলিট করি। আইটেম টাইটেল, আচ্ছা টাইটেল গুলো থাক, আর এইদিকে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, সবগুলো ডিলিট করে দিলাম। এখন আমার কাজ কি, একটা কলাম করতে হবে তাই না, কি ডেসক্রিপশন। তা আমি এটার জন্য একটা ইনসার্ট করে নিলাম ডেসক্রিপশন, নাম দিব কি ডেসক্রিপশন। এইবার ডেসক্রিপশন কলামে আমি চাচ্ছি নেম, টাইপ, ট্রানজেকশন আইডি এবং আইটেম টাইটেল এই সবগুলোকে একটা কলামে আনতে চাচ্ছি। তাহলে কি ফর্মুলা ব্যবহার করতে পারি বলেন তো? এই কলাম, এই কলাম, এটা, হ্যাঁ বুঝি নাই। এন্ড, এন্ড দিয়ে কেমনে হয়? আমি চাচ্ছি সবগুলো কলামকে একসাথে আনার জন্য। ইন্ডেক্স প্লাস ম্যাচ, আচ্ছা দেখেন এই এই ফর্মুলা কেউ দেখছেন নাকি? কনক্যাটানেট, হ্যাঁ কনক্যাটানেট, এই যে কনক্যাটানেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট নেম, তারপরে কমা দিব, স্পেস দিয়ে ডাবল কোটেশন দিব, কেন এটা যাতে একটা স্পেস পাওয়া যায় তাই তো। তারপর সেকেন্ড কলাম আবার কমা দিব, আবার ডাবল কোটেশন দিব, এরপরে আবার সেম, আবার ডাবল কোটেশন, আইটেম টাইটেল, লাস্টে ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করব। দেখেন তো আসে না, মেলচিপ প্রি অ্যাপ্রুভড। আপনি যদি চান গ্যাপ বাড়াইতে তাহলে এই যে ডাবল কোটেশনের মাঝখানেও একটা করে স্পেস বাড়তেন, তাহলে কি হবে, আর একটু লেখাগুলা স্পেস থাকবে। এই যে দেখেন এবার কি প্রত্যেকটা লেখার মাঝে কি একটা সুন্দর গ্যাপ আসছে তাই না? এখন সুন্দর করে জাস্ট এটাকে টেনে সামনে নিয়ে নেন, দেখেন একবারে রুল অ্যাপ্লাই হয়ে গেল না? ওকে, এখন যদি আমি এগুলো ডিলিট করে দিই তাহলে কি আরো ফর্মুলা থাকবে? এই চলে গেছে না? এখন কপি করে ভ্যালু পেস্ট করতে হবে তাই তো, কপি করব, এখানে এসে ভ্যালু পেস্ট। হ্যাঁ, এইবার আশা করি ডিলিট করলে আর কোনো সমস্যা হওয়ার কথা নাই। ঠিক আছে, ডিলিট। এরপর আসেন, কলাম তো সবগুলা, ফি কে কি করবে জানেন, দেখেন এই যে ফি গুলাকে সুন্দরভাবে কেটে নিব, একদম নিচে থেকে এখানে জাস্ট পেস্ট করে দেব, ফির কলাম বাদ। আর ডেট, মানে ডেট ওয়াইজটা যাতে ঠিক থাকে সেজন্য ডেট ওয়াইজটাকেও ঠিক রেখে দিলাম। এন্ড এগুলো প্রত্যেকটা নাম কি হবে বলেন তো, পেপাল ফি, তাই না? পেপাল ফি সুন্দর করে চলে আসে। এবার যেগুলো জিরো আছে, মানে যেগুলার পেপালের কোনো ফি ধরা হয় নাই, ডিলিট করে দিই। ডিলিট,
ডিলিট, লাস্টেরটাও ডিলিট। ব্যাস, মোটামুটি আমার ফাইল রেডি। আমি এটাকে একটু ঠিকঠাক করে, ব্যাস এটা হচ্ছে আমার ফাইল। বুঝতে পারছি, এত বড় ফাইল থেকে আমাকে এই কাজটা করে নিতে হবে। তো এই ফাইলটাকে যথারীতি তাহলে প্রথমে চার্ট অফ অ্যাকাউন্ট করবেন পেপালের নামে, ঠিক আছে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মাধ্যমে তার ওপেনিং ব্যালেন্স কি দিবেন? 0 দিবেন, তাই না? তারপরে গিয়ে এই ট্রানজেকশন এই ফাইলটাকে আপনারা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে তারপরে রিকনসিলিয়েশন মানে আর কি প্রত্যেকটাকে ওই চ্যাটজিপিটির মাধ্যমে হেল্প নিয়ে আপনার সবগুলোকে ক্যাটাগরাইজেশন কমপ্লিট করে তারপর যখন রিকনসিলিয়েশন করতে যাবেন তখন এই লাস্টের ডেটটাকে ধরে তার এন্ডিং ব্যালেন্স 0 দিয়ে রিকনসিলিয়েশন সম্পন্ন করব। ওকে। ভাই আর যে অন্য কারেন্সি যেগুলো ছিল ওগুলো কি অন্য কারেন্সির কোনো কাজ করতে হবে না। অন্য কারেন্সি কাজ করা যে কথা, না করাও একই কথা, কারণ এগুলোর ইম্প্যাক্ট আপনি অলরেডি আগে দেখায় ফেলছেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আপনি যদি ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার অন্য কারেন্সিরও প্রয়োজন, আপনি তাহলে আর একটা চার্ট অফ অ্যাকাউন্ট মেনটেন করে রাখতে পারেন, কিন্তু এটা আপনার অ্যাকাউন্টে কোনো ইম্প্যাক্ট করবে না। আচ্ছা দেখেন, এখন এই দুইটা টপিক আমরা একটু দেখার চেষ্টা করবো, হাউ টু অ্যাড এ টিম মেম্বার ইন কুইকবুকস অ্যাকাউন্টেন্ট ভার্সন এবং টেক অ্যাক্সেস ফ্রম ইওর ক্লায়েন্ট। সবার আগে দেখাই, আমরা তো এতদিন কাজ শিখছি, ভালো কথা তাই না? আমরা মোটামুটি কুইকবুকস এর মহারথী হয়ে গেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের পর থেকে তো আরো বেশি আমরা বলতে পারবো যে আমরা হচ্ছে কুইকবুকস এর বস নাকি। উই আর দ্য মানে আর কি অ্যানাদার অ্যাডভাইজার অর কনসালটেন্ট ইন কুইকবুকস অনলাইন, তাই না? প্রাউডলি উই আর সেইং। আচ্ছা এখন সবার আগে সব মেন্টররা যত যাই বলুক না কেন, এই জিনিসটা আমাদেরকে অনেককেই কেউ দেখায় না। সেটা হচ্ছে আমরা কাজটা কিভাবে ক্লায়েন্টকে কাছ থেকে নিব, বা ক্লায়েন্ট কোথা থেকে আমাকে এক্স্যাক্টলি কাজটা দিবে। আমরা তো কুইক বুকস এর মোটামুটি ক্লায়েন্ট ভার্সনটাই শিখতেছি, তাই না? এখন ধরেন আপনারই একটা অ্যাকাউন্ট আপনি বিজনেসে মেনটেন করতেছেন, আপনি একজন অ্যাকাউন্টেন্টকে হায়ার করেন, ধরেন আমাকে হায়ার করবেন। তাহলে কিভাবে করবেন? অবশ্যই আমাকে অ্যাক্সেস দিতে হবে। আমার একটা কি থাকতে হবে? কুইক বুকস এর অ্যাকাউন্ট থাকতে হবে, মাস্ট। এটা কি ফার্স্ট অফ অল ম্যান্ডেটরি। তো এটার জন্য আমি অ্যাক্সেস দেওয়ার জন্য চলে যাব মাই অ্যাপস। মাই অ্যাপস এর আন্ডারে দেখেন অ্যাকাউন্টিং, তার আন্ডারে চলে যাব মাই অ্যাকাউন্টেন্ট। আপনি যাকে ইনভাইট পাঠাতে চাচ্ছেন অ্যাকাউন্টেন্ট হিসেবে, ঠিক আছে, এই যে দেখেন তার কুইক বুকস এর ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পরে ইনভাইট পাঠালে তার ইমেল বক্সে গিয়ে একটা সুন্দর করে একটা ইনভিটেশন চলে যাবে, সে ওইখান থেকে অ্যাকসেপ্ট করে পরবর্তীতে এই অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারবে। আপনি কিন্তু তাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে দিচ্ছেন, মাথায় রাখতে হবে, তাকে দিচ্ছেন কি হিসেবে? অ্যাকাউন্টেন্ট হিসেবে। বুঝতে পারছি, সে আপনার সকল কিছুই অ্যাক্সেস নিতে পারবে। অ্যাকাউন্টেন্ট হিসেবে ইনভাইট দেওয়া মানে কি? এমন না যে সে আবার অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবে, এমন না। ঠিক আছে, সে আপনার মানে কি কাজগুলা ইজি করার জন্য এই কাজটা করতে পারে। ঠিক আছে, এছাড়াও যদি অনেকে কেউ না চায় তখন সেক্ষেত্রে কুইক বুকস এর পার্সোনাল এক্সপার্টরা আছে, তাদের সাথেও আপনি কন্ট্যাক্ট করে তাদেরকে ফি দিয়েও আপনি কাজ করে নিতে পারেন। মানে বাহিরের কোনো পার্সনকে প্রয়োজন নাই, আপনি কুইক বুকস এর মানুষকে দিয়ে কাজ করে নিতে পারেন। সেটা তাদের এক্সপার্টের সাথে মানে আর কি কমিউনিকেশন করে তাদের ফিটাকে প্রোভাইড করে দিতে হবে। ঠিক আছে, তো এই যে অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য এই যে অ্যাকাউন্টেন্ট একটা ইমেল থাকতে হবে। আর আমি তো বলছি যে আপনারা যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনাদেরকে ওপেন করে দিছি, সেই অ্যাকাউন্টেন্টের ইমেলটাই আপনাকে এখানে দিতে হবে। কারণ যখন এইখানে ইমেলটা দেওয়া হবে তখন কিন্তু ক্লায়েন্ট ইনভাইট পাঠানোর পরে কিন্তু সে দেখতে পাবে যে হ্যাঁ এই ব্যক্তি প্রো অ্যাডভাইজার কিনা। এখন এগুলো ফিচার গুলো আপডেট হইতেছে আস্তে আস্তে। যদি অ্যাকাউন্টে প্রো অ্যাডভাইজার না হয় তাহলে সে নাও দিতে পারে। তো এটা নিয়েও আমি ভিডিও করে রাখছি, টেনশনে কিছু নাই, পুরো ভিডিও আমি দিব। তারপরে আসেন, আপনার যদি টিমে অ্যাড করতে হয়, টিম, ধরেন আপনার একটা অ্যাকাউন্টিং ফার্ম আপনাদের ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করে দিছে না? সেই অ্যাকাউন্টেন্ট ভার্সনে আপনারা কি একটা ফার্ম ক্রিয়েট করছেন, তাই তো? এই যে অ্যাকাউন্টিং ফার্ম, তো সেখানে আপনি চান যে আপনার এই অ্যাকাউন্টিং ফার্মে আমি 20 জন বা 30 জন বা 10 জনকে নিয়ে আমি একসাথে এই ফার্মটাকে বড় করতে চাই। তখন সেক্ষেত্রে আপনার টিম মেম্বারের প্রয়োজন বা অ্যাকাউন্টেন্টের প্রয়োজন অনেক বেশি, তাই না? তো সেই অ্যাকাউন্টেন্টকে টিম মেম্বার হিসেবে কিভাবে অ্যাড করবেন সেটাই আমি এখন দেখাবো। এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন, ঠিক আছে? তো সেখান থেকে চলে যাবেন এই যে টিম, দেখছেন বাম পাশে নেভিগেশন প্যানেল থেকে টিম, টিম দেখাচ্ছে। হ্যাঁ, টিমে অ্যাড করার জন্য শর্ত এটাই, তারও কি থাকতে হবে? কুইকবুকস অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে, অ্যাকাউন্টেন্ট ভার্সন, ঠিক আছে? এই দেখেন রোল আছে ইউজার্স রোল এবং
সার্টিফিকেশন, মানে আপনার টিম মেম্বাররা কেউ সার্টিফিকেশন পাইছে কিনা সেটাও কিন্তু এখানে দেখাবে। এই যে দেখেন অলরেডি কুইক বুকস চলে আসছে। হয়তোবা অনেকের এখানে সিগন্যাল দিচ্ছে, অনেকে হয়তোবা খেয়াল করেন নাই। যারা প্রো অ্যাডভাইজার এক্সাম দিবেন দ্রুত এই যে দেখেন অলরেডি সিগন্যাল চলে আসছে। ডেটটা এখনো দেয় নাই, বাট কবে চেঞ্জ করবে 11টা 59 PM এ তারা রেখে দিছে। আচ্ছা যাই হোক, তো টিমের ক্ষেত্রে এখানে আপনার নাম দেখাবে। ঠিক আছে, আমরা অ্যাড ইউজারে চলে যাই। আপনি যাকে টিম মেম্বার হিসেবে অ্যাড করতে যাচ্ছেন তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার অ্যাকাউন্টেন্টের ইমেল, এই ৩টা জিনিস দিতে হবে। দেওয়ার পরে তারপরে তাকে রোল অ্যাসাইন করে দিতে পারেন। মানে এখানে অনেক ধরনের রোল আছে। কারণ আপনি আপনার টিমে সবাইকে তো আর এক কাজ করাবেন না। কিছু ডিফারেন্ট থাকবে, তাই না? একজনকে দিলেন স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস। তার মানে কি সে পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু পাবে। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? সে চাইলেও কিন্তু আপনাকেই রিমুভ করে দিতে পারে। এটা মাথায় রাখবেন। তারপর এই অ্যাক্সেস দেওয়া থেকে অনেক সাবধান থাকতে হবে। স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস মানে সে শুধুমাত্র অল্প কিছু কাজ করতে পারবে। তারপরে স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার অনলি, মানে শুধু কাস্টমার প্যানেল নিয়ে কাজ করবে, শুধু সাপ্লায়ার প্যানেল নিয়ে কাজ করতে পারবে। স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার এন্ড সাপ্লায়ার মানে দুইটার জন্য একসাথে করতে পারবে। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস উইদাউট পেরোল, অথবা আপনি তাকে কোম্পানির অ্যাডমিন হিসেবে বানায় দিতে পারেন, যে রোল আপনি তাকে দিতে চান। ঠিক আছে, এই যে পারমিশন গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন, কি কি পারমিশন আছে সম্পূর্ণ জিনিস এখান থেকে দেওয়া আছে। দেওয়ার পরে তাকে জাস্ট সেন্ড ইনভাইটে দেওয়া মাত্রই তার ইমেল বক্সে একটা ইনভিটেশন চলে যাবে। তার অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে সে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নিয়ে সামনের দিকে প্রসিড হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমি এক্সট্রা করে দেখাই, যে কেউ দেখে না। যে মানে আর কি, যদি আমরা কোনো কারণে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে চাই, ক্লায়েন্ট কিন্তু অনেক সময় আবার এরকমও পাওয়া যায় যে তারা বুঝে না যে কিভাবে আপনাকে আমি অ্যাক্সেস দিব। এখন আপনি যদি না জানেন তাহলে তো ক্লায়েন্টকে বলতে পারবেন না যে আপনি এখানে যান, এখানে গেলেই আমাকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, তাই না? তো এটাও আমাদের জানা জরুরি। আর টিমের ক্ষেত্রে কিসের ডিউরেশন? আমার অনেকের জন্য সে অ্যাক্সেসটা দীর্ঘ হয়ে গেছে। না, কোনো ডিউরেশন সেট করা যায় না। এটা কন্টিনিউ হবে। সে যতদিন চাইবে। আবার সে ব্যাক করে নেয়। হ্যাঁ, ঠিক আছে।